জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। প্রথমেই শিরোনাম। এবার হেলিকপ্টার ভাড়া হুমায়ুনে নিরাপত্তায় হায়দ্রাবাদের ৮ বাউন্সার। কাগজ ছেঁড়া রাজনীতি শোরগোল ফেলে দিয়েছিলেন রাহুল, তালিকায় নাম জুড়ল মমতারও। মন্দির মসজিদ নয়, উন্নয়নের রাজনীতি করুন মমতা, পরামর্শ তহা সিদ্দিকীর। ব্রিগেডে কিতাপাত প্যাটিসওয়ালার ওপর হামলায় বিজেপির মানসিকতাকে দায়ী করলেন কুনাল। এবার সিবিআই স্ক্যানারে অনিল আম্বানির ছেলেও মামলা ১৪,০০০ কোটির ব্যাংক জালিয়াতির। এই বছর মাও হামলায় প্রাণ হারিয়েছেন ৬১ সাধারণ মানুষ, ৩২ নিরাপত্তা রক্ষী। স্বরাষ্ট্র মন্ত্রক। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন বিস্তারিত খবর। তৃণমূল সাসপেন্ড করার পর থেকেই বারবার খুন হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার নিরাপত্তার স্বার্থে হেলিকপ্টার ভাড়া করলেন তিনি। আগামী ৩ মাস আকাশপথে ঘুরবেন। সেই সঙ্গে বিধায়কের নিরাপত্তায় নিয়োগ করা হচ্ছে হায়দ্রাবাদের ৮ বাউন্সার। ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ দিন কয়েক আগে হুমায়ুনকে সাসপেন্ড করেছে তৃণমূল। তারপর থেকেই সরাসরি শাসক দলকে নিশানা করেছেন তিনি। নতুন দল ঘোষণার কথাও জানিয়েছেন। তুমুল টানাপোড়েনের মধ্যেও গত ৬ তারিখ বেলডাঙ্গায় বাবরি মসজিদে শিলান্যাস করেছেন হুমায়ুন। শাসক দলের সঙ্গে টক্কর দেওয়ার হুঙ্কারও দিয়েছেন তিনি। পাশাপাশি বারবার হুমায়ুন দাবি করেছেন তাকে নাকি খুনের হুমকি দেওয়া হচ্ছে, হয় জেলে ভরা হবে নয়তো তাকে খুন করা হবে। সেই কারণে এবার হেলিকপ্টার ভাড়া করলেন বিধায়ক। জানা যাচ্ছে আগামী ৩ মাস সর্বত্র এই হেলিকপ্টারেই ঘুরবেন তিনি, যার প্রতিদিনের খরচ কয়েক লক্ষ টাকা বলেই সূত্রের খবর। হুমায়ুন জানান এখনো রাজ্য পুলিশের ৩ জন তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সেই কারণে তিনি কৃতজ্ঞ, তবে এক শিল্পপতি তাকে নিরাপত্তা দিতে চেয়েছেন। তিনি হায়দ্রাবাদের ৮ জন বাউন্সারকে পাঠাচ্ছেন, যারা সর্বক্ষণ হুমায়ুনের সঙ্গে থাকবেন। এদিন ফের ২৬শে নির্বাচন নিয়ে মুখ খুলেছেন হুমায়ুন। তিনি বলেন, আমি দল ঘোষণা করব, আসন্ন নির্বাচনে ১৩৫টি আসনে প্রার্থী দেব, এতগুলো আসন জিতব যে দলেরই মুখ্যমন্ত্রী হন না কেন তাদের শপথ নিতে আমাদের সমর্থন প্রয়োজন হবে। দীর্ঘ ইতিহাস, তালিকাও দীর্ঘ। জরুরি অবস্থার সময় থেকে শুরু করা ৮০-র দশকে দলত্যাগ বিরোধী বিল বা ৯০-এর দশকের মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্ক। নানা সময় কাগজ ছেড়ে প্রতিবাদের রাজনীতি দেখেছে দেশবাসী। তবে সবচেয়ে বেশি শোরগোল ফেলেছিলেন রাহুল গান্ধী ২০১৩ সালে। তার নিজের দল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের আনা একটি অধ্যাদেশের প্রতিলিপি ছেড়ে। পরবর্তীকালে কাগজ ছেড়ে প্রতিবাদের রাজনীতিতে যারা নাম লিখিয়েছেন সেই তালিকায় একে একে নাম জুড়েছে অধীর চৌধুরী, শুভেন্দু অধিকারী। এবার নাম জুড়ল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও। মঙ্গলবার কোচবিহারে মমতার সভা ছিল। সেখানে কেন্দ্রের নয়া শ্রমবিধি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি জানান ১০০ দিনের কাজের টাকা দেওয়ার ক্ষেত্রে নতুন শর্ত চাপিয়েছে কেন্দ্র। সেই শর্তকে অসম্মানজনক আখ্যা দিয়ে সংক্রান্ত কেন্দ্রের একটি কাগজ সভায় ছিঁড়ে ফেলেন মমতা। তিনি বলেন, ৩-৪ দিন আগে আমাদের একটা নোটিশ পাঠিয়েছে কেন্দ্রের নতুন লেবার কোড নিয়ে। ১০০ দিনের কাজের টাকা দিতে নতুন শর্ত চাপিয়েছে। আমরা এসব শর্ত মানি না, মানব না। এটা অসম্মানের। এই কাগজ আমি ছিঁড়ে ফেলবো। মুখ্যমন্ত্রীর এই আচরণ নিয়ে আপত্তি তুলে সমালোচনায় সরব হয়েছেন বিরোধীদের একাংশ। তাদের মত, রাজ্যের প্রশাসনিক প্রধানের পদে থেকে এরকম আচরণ কাম্য নয় তার। এই আচরণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলেও মত অনেকের। তবে পাল্টা অভিমত রয়েছে। তা হলো, মুখ্যমন্ত্রী সবাই যে কাগজটি ছিঁড়ে ফেলেছেন সেটি কেন্দ্রের পাঠানোর কোনো প্রশাসনিক নথি নয়। কেন্দ্র যে শর্ত চাপিয়েছে তা একটি কাগজে লিখে এনেছিলেন মমতা, সেটি সভামঞ্চে ছিঁড়ে ফেলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সতর্কবার্তা ছুড়ে দিলেন হুগলির ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। বিধানসভা ভোটের আগে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি না করার জন্য তিনি পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রীকে। বরং উন্নয়নের রাজনীতি করলেই মমতার ভালো হবে বলে মনে করেন তিনি। মঙ্গলবার হুগলির চুঁচুড়ায় জেলা শাসকের দপ্তর একটি কাজে এসেছিলেন তহা সিদ্দিকী। জেলা শাসকের দপ্তরের বাইরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তার পরামর্শ ছুড়ে দেন। আসলে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করেছেন হুমায়ুন কবির। এ নিয়ে রাজ্য রাজনীতি গত কয়েকদিন ধরেই সরগরম। এই বিষয়ে প্রথমে প্রশ্ন করা হয় ফুরফুরা শরীফের পীরজাদাকে। তখন উত্তরে তিনি বলেন, মসজিদ নিয়ে রাজনীতি করা যাবে না। কিছু অসৎ চরিত্রের রাজনৈতিক নেতা আছে যারা এদের উন্নয়নের কোনো খবর নেই, শুধু মন্দির মসজিদকে নিয়ে রাজনীতি করছেন। এরপর নিশানা করে মুখ্যমন্ত্রীর দিকে তহা সিদ্দিকী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন মুসলিম ভোট আমি বেঁধে ফেলেছি, অতএব মুসলিম ভোট আমাদের কাছে থেকে যাবে না, তাই হিন্দু ভোটও ধরার চেষ্টা করছেন। তারপর মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেন তিনি। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির মসজিদ খেলা না খেলে উন্নয়নের ধারা যেভাবে রেখেছেন সেভাবে উন্নয়ন করলে ওকে কেউ হারাতে পারবে না। মন্দির মসজিদ মানুষকে করে দিয়ে মন জয় করা যায় না। উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা কিভাবে চাকরি পাবে সেটার দিকে লক্ষ্য রাখুন, তাহলেই হবে। একই সঙ্গে তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যে কতটা সংখ্যালঘু দরদি সেটা আগামী নির্বাচন বোঝা যাবে। তিনি ৯০ থেকে ১০০টি আসনে সংখ্যালঘু প্রার্থী দেওয়ার দাবিও তুলেছেন। পাশাপাশি তার দাবি, হুমায়ুন কবির যতই চাচামেচি করুন ভোটে প্রভাব ফেলতে পারবে না। ব্রিগেডে ৫ লক্ষ কন্টে গীতাপাঠের অনুষ্ঠানে এক ফেরিওয়ালাকে চিকেন প্যাটিস বিক্রি করায় মারধরের অভিযোগ উঠেছে। যে ঘটনার একটি ভিডিওর প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন এক আইনজীবী। সে ঘটনার জন্য সরাসরি
বিজেপি এবং তার চিন্তাধারাকে দায়ী করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। কুণালের বক্তব্য, একজন দরিদ্র প্যাটিস বিক্রেতার উপর আক্রমণ বিজেপির নিম্ন মানসিকতার প্রতিফলন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কুণাল বলেন, ময়দান এলাকায় প্রচুর মানুষ ছোট ছোট খাবারের দোকান করেন। ছুটির দিন যারা বেড়াতে যান তারা ওই দোকানগুলি থেকে খাবার কিনে খান। ক্রিকেট ময়দানে গীতা পাঠের দিন এক প্যাটিস বিক্রেতাকে মারধর করা হলো, কারণ তিনি গীতা পাঠের আসরের কাছে নাকি চিকেন প্যাটিস বিক্রি করছিলেন। গীতাতে কি ভগবান কৃষ্ণ লিখে গিয়েছিলেন গরিবদের উপর মারধর করতে হবে? সেখানে উপস্থিত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের এই আচরণ উদ্বেগজনক বলে অভিহিত করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। অবিলম্বে তাদের চিহ্নিত করে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে রাজ্যের বিরোধী ও বিজেপির প্রচারধর্মী ভিডিও নিয়ে তাকে প্রশ্ন করা হলে কুণাল বলেন, এই রাজ্যে গণতন্ত্র আছে, এটাই তার প্রমাণ, কারণ ভিডিওটি এই রাজ্যে ঘুরতে পারছে। বিজেপি যে রাজ্যে রাজত্ব করছে সেখানকার সরকারের বিরোধিতা করে কেউ এই ধরনের ভিডিও করার সাহসই পাবে না। অন্যদিকে রাজ্যে এসআইআর ইস্যুতে বিএলওদের সম্পর্কে সুপ্রিম কোর্টের মন্তব্য নিয়ে কুণাল ঘোষ বলেন, বিএলও সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে নির্বাচন কমিশনের কথা বলা উচিত, রাজ্য সরকারের নয়। নির্বাচন কমিশন বিএলওদের নিরাপত্তার ব্যাপারে যা খুশি তাই করতে পারে, প্রয়োজনে কেন্দ্র বাহিনী দিক। মঙ্গলবার সিবিআই অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের কোম্পানি রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেডের বিরুদ্ধে পৃথক ব্যাংক জালিয়াতির মামলায় দুটি এফআইআর দায়ের করেছে, যার মধ্যে একটিতে জয় আনমোল অনিল আম্বানির নাম রয়েছে এবং 14,852 কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। শিল্পপতি অনিল আম্বানির ছেলে জয় আনমোল অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়েরের পর সিবিআই এর তদন্তকারীরা মুম্বাইয়ের কাফ প্যারেডে অনিল আম্বানির বাড়ি সি উইন্ড ভবনের 7ম তলায় তার বাসভবনে তল্লাশি চালায়। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে 228 কোটি টাকার প্রতারণার অভিযোগে সিবিআই রিলায়েন্সে হোম ফাইন্যান্স লিমিটেডের তৎকালীন পরিচালক জয় আনমোল আম্বানি এবং প্রাক্তন সিইও রবীন্দ্র শরৎ সুধাকরের নাম উল্লেখ করেছে। আরেকটি পৃথক মামলায় সিবিআই রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড এবং এর প্রাক্তন পরিচালকদের বিরুদ্ধে ব্যাংক অফ মহারাষ্ট্রের সঙ্গে 57 কোটি টাকা প্রতারণার অভিযোগে মামলা করেছে। যদিও এই মামলার জয় আনমোলের নাম উল্লেখ করা হয়নি। মঙ্গলবার ব্যাংক অফ মহারাষ্ট্র মামলায় পুনেতে আরসিএফএল প্রাঙ্গণ এবং এর প্রাক্তন পরিচালক দেবাং মোদির বাসভবনেও তল্লাশি চালায় সিবিআই। সিবিআই মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেডের ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সহ 14টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে 5,572.35 কোটি টাকা ঋণ নিয়েছে এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড ব্যাংক অফ মহারাষ্ট্রের 37টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে 9,280 কোটি টাকা ঋণ নিয়েছে। সিবিআই মুখপাত্র বলেন, অভিযুক্ত কোম্পানিগুলির সমস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণার অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। মঙ্গলবার কেন্দ্র সরকার জানিয়েছে যে এবছরের 1 ডিসেম্বর থেকে মাওবাদী হিংসা বা হামলায় 61 জন অসামরিক নাগরিক এবং 32 জন নিরাপত্তারক্ষী সহ 93 জন প্রাণ হারিয়েছে। সংসদে এই তথ্য দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিন্দন রায় বলছেন, এই সময়ের মধ্যে নিরাপত্তা কর্মীরা 335 জন মাওবাদীকে হত্যা করেছেন। 2026 সালের মার্চ মাসের মধ্যে ভারতকে মাওবাদী মুক্ত করায় কেন্দ্র সরকারের উদ্যোগের কথা পুনর্ব্যক্ত করে রায় বলে, এবছরে 942 জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে এবং 2167 জন জঙ্গি নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, 2004 থেকে 2014 সালের মধ্যে মাওবাদী সম্পর্কিত হিংসা বা হামলার 16,135টি ঘটনা রিপোর্ট করা হয়েছে। তিনি বলেন, জুন 2015 থেকে মে 2025 সালের মধ্যে এই ঘটনার সংখ্যা 56% কমে 7,134টিতে দাঁড়িয়েছে। জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা 2015 দৃঢ় বাস্তবায়নের ফলে হিংসা বা হামলার ভৌগোলিক বিস্তার ক্রমাগত হ্রাস পেয়েছে। চরম বামপন্থী নীতি, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ, সাম্প্রতিক সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং মাত্র কয়েকটি জায়গায় সীমাবদ্ধ রয়েছে। নিত্যানন্দ রায় সাংসদে জানান, মাওবাদী আক্রান্ত জেলার সংখ্যা 2018 সালের এপ্রিলে 126টি ছিল, যা 2021 সালের জুলাইয়ে 70টি, 2024 সালের এপ্রিলে 34টি, 2025 সালের এপ্রিলে 18টি এবং 2025 সালের অক্টোবরে মাত্র 11টিতে নেমে এসেছে। এখন মাত্র 3টি জেলাকে চরম বামপন্থা সবচেয়ে বেশি প্রভাবিত বলে মনে করা হচ্ছে। তবে সম্প্রতি বামপন্থী চরমপন্থা থেকে মুক্ত এলাকাগুলিকে সিপিএম যাতে ফিরে না আসে সেজন্য নিরাপত্তা ব্যয় প্রকল্পের আওতায় 27টি জেলাকে মনোনীত করা হয়েছে।